কোন দিকে যাচ্ছে দেশ, কোন দিকে যাচ্ছে রাজনীতি? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ঐক্য আর সম্প্রীতির প্রতীক হবার কথা থাকলেও তা এখনো অধরা। পতিত আওয়ামী লীগবিহীন বাংলাদেশে এতদিন ঐক্যবদ্ধ থাকা বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতার মোহে একে অপরকে নানাভাবে ঘায়েল করতে ব্যস্ত। রাজনীতিতে চলছে কথার লড়াই, কোনো কোনো ক্ষেত্রে তার রূপ নিচ্ছে ছোটখাটো সংঘর্ষেও। এসবের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে শাহবাগ ও মতিঝিল শাপলা চত্বর ইস্যু। ধর্ষণের বিচারের নামে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতেও একটি পক্ষ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেও কেউ কেউ অভিযোগ করছেন। সব মিলিয়ে রমজান মাসেও বেশ সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। দর্শক, এসব নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। পুরো আয়োজনে আপনাদের সাথে থাকবো আমি মাহমুদ রাকিব। আর আজকের আমাদের আলোচনার বিষয় গণজাগরণ বনাম ২৪। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, আরও আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। আপনাদের সবাইকে স্বাগত। আপা, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে গতকাল আমরা দেখলাম যে ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একটি বেশ সংঘর্ষ হয়েছে। কারা হামলা করেছে, কারা হামলার শিকার হলো, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক দুপক্ষই কথা বলছে। এবং একই সঙ্গে আমরা দেখেছি এটিকে কেন্দ্র করে যারা জুলাই গণঅভ্যুত্থানে অনেককে দেখা যায়নি, তারাও এই ইউনূস সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছেন। সব মিলিয়ে একটি নতুন করে আলোচনার বিষয় গতকালকে থেকে ঘুরছে। এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার মনে হয় নতুন করে আর কিছু বলবার দরকার নেই। বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি একটু চিন্তা করেন, আমাদের কিন্তু ডেভিল হান্ট অপারেশন সরকারের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছিল সেটি চলমান আছে। আমাদের সেনাবাহিনী অক্সিলিয়ারি ফোর্স হিসেবে মাঠে আছে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমাদের উপদেষ্টা তার কর্তব্যনিষ্ঠা দেখাবার জন্য রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করেছেন। অর্থাৎ সার্বিকভাবে সরকারের তরফ থেকে খুব শক্তভাবে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। বাট আমরা অ্যাকচুয়ালি মাঠে কি দেখছি? আমরা দেখছি ছিনতাই বেড়েছে ৫০%। আমরা দেখেছি রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সমানে চলছে। আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ, মানে চাঁদাবাজি, টাকা তোলা, মার্কেট দখল, ফুটপাত দখল ইত্যাদি তো সমানে ক্রমাগত চলছে। আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ ভয়াবহভাবে বেড়েছে এবং ৮ বছরের একটি বালিকা মাগুরাতে যে ঘটনাটি ঘটেছে, মেয়েটি এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা জানি না মেয়েটি বাঁচবে কি বাঁচবে না। তার একদিন পরে আরো একজনের সাথে এরকম ঘটনা ঘটেছে। প্রশ্ন আসতে পারে এই ঘটনাগুলো কি বিচ্ছিন্ন কিনা। মানে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আপা, ধর্ষণের ঘটনা আসলে সরকারের এখানে কি করবার আছে? আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা না কোনো বিচ্ছিন্ন বিষয় না। আপনি যখন মানুষের মনে একটা আস্থার পরিবেশ তৈরি করতে পারবেন, আপনি যখন এই একটা অবস্থা তৈরি করতে পারবেন যে যেখানে কোনো ফৌজদারি অপরাধ হবে, সেটা ছিনতাইও হতে পারে, ধর্ষণও হতে পারে, যেটাই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে শক্ত ভূমিকা পালন করবে এবং অপরাধীর ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বা তিনি ছাড়া পাবেন না। এইরকম একটা অবস্থা যদি আপনি তৈরি করতে পারেন, অর্থাৎ জনমনে একটা আস্থা এবং স্বস্তি আনতে পারেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি ছিনতাই বলেন কিংবা ফুটপাতের চাঁদাবাজি বলেন কিংবা ধর্ষণ বলেন, এই জায়গাগুলো অনেকটাই কমে আসবে। এবং দেখুন, আজকে তো ৭ মাসের উপরে হলো সরকারের বয়স এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন মানুষ নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে। সরকার প্রথম দিকে কিছুটা টলারেন্ট আচরণ করেছে, কিন্তু তার পরিণতি কিন্তু আমরা ঢাকাবাসী নাকাল হয়ে গেছি। এক একটা রাস্তা ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রাখা হয়েছে। অসুস্থ মানুষ, ট্রাফিক এবং রুগী সকল কিছু মিলিয়ে আমাদের ঢাকাবাসীর নাভিশ্বাস। সো এরকম একটা অবস্থা যখন শাহবাগ বারবার যদি অবরুদ্ধ হয়, এক ধরনের অস্বস্তিকর অবস্থা তো তৈরি হয়। গতকাল যেটি হলো সেটি, মানে এগুলোর প্রেক্ষিতে গতকাল যেটি হলো পুলিশের সঙ্গে, সেটি আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে পুলিশ ফোর্স যেটা, এখানে কি কোনো ষড়যন্ত্র দেখছেন আন্দোলনকারীদের মধ্য দিয়ে কেউ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? দেখুন, এটা এখন এই মুহূর্তে বলাটা খুব কঠিন, বিকজ আমরা তো গত 7 মাসের পরিসংখ্যান যদি আপনি দেখেন, আপনি দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল হচ্ছে নারী এবং যারা হয়তো সংখ্যালঘু, ধর্মের ভিত্তিতে নয়, নানান কারণে যারা সংখ্যালঘু। ধরুন মাজার ভাঙার একটা উৎসব আমরা লক্ষ্য করছি, তৌহিদি জনতা নাম দিয়ে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত শতাধিকের উপর মাজার ভাঙা হয়েছে। সরকার যদি সংখ্যালঘু, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, মতাদর্শের ভিত্তিতে হতে পারে, লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে হতে পারে, কিংবা জাতিগত বৈশিষ্ট্যের কারণে হতে পারে, যে কোনো কারণে সংখ্যালঘুর নিরাপত্তা যদি সরকার দিতে না পারে, তাহলে আপনি এখানে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে লাভ নাই। এবং দীর্ঘদিন, 7 মাস তো আসলে একটা লম্বা সময়, আমাদের নারীদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। আমি নিজে 2 মাস আগে বলছিলাম যে আমি এখন আর রাত বিরাতে টকশো করে বাসায় ফিরতে সেফ ফিল করি না। এখন কি অবস্থা সেটার? আমি এখনো সেফ ফিল করি না, এবং আমি টেলিভিশনগুলোকে বলি আমার সঙ্গে কাউকে দিতে। কোথাও কি ঝামেলায় পড়েছেন এ পর্যন্ত? না, আপনি এখন ঝামেলা এভাবে বলছেন যেন পড়লে বিষয়টি পাকাপোক্ত হতো। না, আমি এখনো পড়ি নাই, কিন্তু আমি মনে করি সকলেরই আসলে এখন এক ধরনের ভীতি কাজ করছে। জি, আমি আবার আসবো। আলিসান জুনায়েদ, আপা বেশ কিছু কথা বলছিল। আমার শুধু প্রশ্ন, আপনি সবাই শুনেছেন, গতকাল যে ইস্যুটি ঘটলো সেই ইস্যুতে আপনার কাছে কি কোথাও মনে হয়েছে কি না যে এখানে যারা আসলো, কিংবা গতকাল পুলিশের উপর আমরা দেখেছি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, এখানে কোনো মানে যারা এই 24-এর আন্দোলনে যারা আপনারা ছিলেন, কোনো কিছু খুঁজে পাচ্ছেন কিনা অন্য কিছু? যে গতকালকে যে ঘটনাটা স্পেশালি যদি বলি, আপনার সাথে একটু মানে আমি একটু একটা জায়গায় বলবো যে ধর্ষণের ব্যাপারটা অনেক বেশি হাইলাইটের মধ্যে এসেছে, কিন্তু ধর্ষণের সংখ্যার বিচারে বিগত বছরের তুলনায় এটা ভয়াবহ আকারে বাড়েনি। সংখ্যাটা আসলে সিমিলার আছে সংখ্যার হিসাবে আমি বলছি, কিন্তু কোনোভাবেই ধর্ষণকে এই সংখ্যা দিয়ে যাচাই করার সুযোগ নেই। প্রত্যেকটি ঘটনাই ভয়াবহ এবং সেটাকে বিচারের আওতায়, শাস্তির আওতায় আনতে হবে, এবং এটা কীভাবে করে এই ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রতিকারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। গতকালকে যে ঘটনাটি আমরা দেখলাম, সেখানে আমরা দেখলাম যে হঠাৎ করেই একটি আন্দোলন, আপনারা জানেন যে কয়েকদিন ধরেই চলছে, ধর্ষণ বিরোধী মঞ্চ, এবং সেই মঞ্চ থেকে ধর্ষণের ব্যাপারে আন্দোলন করা হচ্ছে প্রয়োজনীয় আইন সংস্কার এবং হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে। কারণ বেশ কয়েকদিন ধরেই আলোচনায় আছে, বিভিন্ন ধর্ষণের ঘটনাগুলো মিডিয়াতে ফুটে উঠেছে। তো এরই প্রেক্ষিতে গতকালকে আমরা দেখলাম যে সেই জায়গায় আমরা লাকি আক্তারকে দেখতে পেলাম, যিনি আসলে আপনারা জানেন যে 2013-তে যে শাহবাগ হয়েছিল গণজাগরণ মঞ্চ, সেই গণজাগরণ মঞ্চের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তো লাকি আক্তারের এই জায়গায় এসে তার যে ভূমিকাটা, এই ভূমিকাটা আমাদের দৃষ্টিতে ব্যাপক সন্দেহজনক এবং ষড়যন্ত্রমূলক মনে হয়েছে। কারণ লাকি আক্তাররা সরকারের যোগসাজশে, বিগত সরকারের যোগসাজশে শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, যেটার মধ্য দিয়ে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে, যেটার মধ্য দিয়ে বাংলাদেশে আজকে যে মব জাস্টিস, এই যে মবের কথা বলা হচ্ছে, এটা মূলত শুরু হয়েছে কিন্তু সেই সময় থেকে। বিগত ওই ফ্যাসিস্ট সরকারের যে মদতপুষ্ট সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলো শুরু হয়েছে। সুতরাং লাকি আক্তারের এই প্রবেশকে আমরা যথেষ্ট সন্দেহের চোখে এবং ষড়যন্ত্রমূলক হিসেবেই দেখি। আচ্ছা, একটু আপনাকে থামাই। লাকি আক্তার কি এই যে 24-এর আন্দোলনে আপনারা যেহেতু ছিলেন সামনের সারিতে, সেখানে ছিল আন্দোলনে? না, আমরা তাকে কোথাও কোনো জায়গায় আন্দোলনে ছিল না সে, কিন্তু এখন এসে আবার সে এখন সে সুযোগ খুঁজছে এবং এই জন্যই আমরা তাকে সন্দেহের চোখে দেখছি। আচ্ছা, ফিরবো। ফাজ ভাই, আপনি এখানে সরকারের একজন প্রতিনিধি হিসেবে আছেন, জানতে চাই, আপা কিন্তু আপনাদের দিকে অনেক অভিযোগ তুলেছেন এবং বলেছেন যে কোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। এটি কেন এত খারাপ হচ্ছে? আপনারা কেন পারছেন না উন্নতি করতে? প্রথম কথা, আপনাকে ধন্যবাদ জুনায়েদ, এবং আপাকে শুভেচ্ছা, যারা শুনছেন তাদেরও শুভেচ্ছা। আমি যদি পার্সোনালি বলি, আপা যে ঝুঁকিটা নিয়েছেন 5 আগস্টের পর বা 8 আগস্ট এই সরকার গঠনের পর, যে ঠিক পপুলারিটির বিরুদ্ধে গিয়ে এক ধরনের ভয়েস তৈরি করা, এটা বাংলাদেশের মানুষ সাধারণত সাহস করেন না। উনি এই সাহসটি করছেন, উনি কথা বলছেন। ধরুন, আপা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলছেন, সব যে অযৌক্তিক তা তো নয়, অনেকগুলিতে বেশ ভালো শক্ত যুক্তি রয়েছে। আবার কখনো কখনো হয়তো ইমোশনের জায়গা থেকে বলছেন, সেটা খুবই পারফেক্টলি রাইট। জুনায়েদ যেটা বলছিল ধর্ষণের বিষয়ে, নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতার ঘটনা, সেটা আপনি যদি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে চান যে কম হয়েছে বা এটা দিয়ে আসলে কিছু, অন্তত আপনি ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাকে জাস্টিফাই করতে পারেন না। তারপরেও হয়তো পরিসংখ্যানের জায়গা থেকে বলতে হয়, ধরেন আইন সালিশ কেন্দ্রের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান বলছে যে গত 5 বছর ধরে আপনার
জানুয়ারি মাসেই প্রতি মাসে গড়ে 59টি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, যেটি এবছর এসে 38টি। তো এটা বলার মধ্য দিয়ে হয়তো আপনি এক ধরনের স্যাটিসফ্যাকশন সরকারের বলে দিয়ে খুব স্যাটিসফাই হওয়ার জায়গা হয়েছে হতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে একটিও ঘটনা এরকম আমরা তো মানুষ হিসেবে, নাগরিক হিসেবে প্রত্যাশা করতে পারি না। সেটা কোনো কিছু দিয়ে আমি মিলাবো না যে ঠিক আছে। আর আপা বেশ কিছু দিন ধরেই আপার নিরাপত্তা নিয়ে কথা বলছেন। এটা অবশ্যই, যদি আপা সরকারের কাছে নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো ধরনের সহযোগিতা চান, সরকার অবশ্যই, শুধু আপা নয়, যে কোনো নাগরিক সহযোগিতা চাইলে দিবে, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। তো আমরা আশা করি আপনাকে যে প্রশ্নটা আপা করছিলেন যে আপনি চান কিনা যে উনি সমস্যায় পড়েন, আমরা চাই না, আপা নিরাপদ থাকুন সেটা প্রত্যাশা করি। আর সার্বিকভাবে অবস্থার কথা যদি বলেন, এখন ধরুন আমি 2024-এর জুন মাসের সঙ্গে যদি 2025 সালের আপনার নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি এই সময়ে চলে আসি, জি, মাঝখানের যদি জুলাইটা আগস্টটা ভুলে যাই, তাহলে সব কিছুকে একভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু এদেশে যখন একটা জুলাইকে আমরা মনে করতে পারি, জুলাই কি বিভৎস ঘটনা ঘটেছে সেটাকে যদি আমরা ভুলে না যাই, এরপরে জুলাইয়ের হত্যাযজ্ঞটা হয়তো আমি বলছি। আর জুলাইয়ের আগের 15 বছরে এদেশের প্রতিষ্ঠানগুলিকে কি মাত্রায় ধ্বংস করা হয়েছে দিনের পর দিন। আপা সংসদে প্রতিনিধিত্ব করেছেন, সে সময় প্রতিনিয়ত আমি আমার সাংবাদিকতা জীবনে আমি সংসদ কাভার করার সুযোগ হয়েছে, ওনার মুখ থেকেই শুনেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি 5 তারিখের পরে দেখেন মসজিদের ইমাম পালিয়েছে, মন্দিরের পুরোহিত পালিয়েছে, মসজিদের কমিটি হয়েছে বিভিন্ন জায়গায় দলীয় বিবেচনায়, স্কুল কমিটি দলীয় বিবেচনাতে, এটা আমরা মনে হয় সয়ে গেছে আর কি। তো মসজিদের কমিটি দলীয় বিবেচনায়, মন্দিরের কমিটি দলীয় বিবেচনায়, এ ধরনের ঘটনাগুলি হয়েছে। আপা সংখ্যালঘু বলতে পুরো জিনিসটা শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, সব বিবেচনায় যারা সংখ্যালঘু নানানভাবে তাদেরকে বুঝিয়েছেন, সেটা ঠিক আছে। আর ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়টা আমরা বলবো যে 5 থেকে 8 তারিখের মধ্যেকার কিছু ঘটনা বাদ বাকি ঘটনাগুলি যদি আমরা বলি, আমরা এখানে সিরিয়াস এক্সাজারেশন দেখেছি, আমরা ফ্যাক্ট দিয়ে মূল্যায়ন করার চেষ্টা করেছি। আনফর্চুনেটলি আমরা একটা সাইবার স্পেসে বলেন বা ইন্ডিয়ান মিডিয়ায় বলেন, একটা ভয়াবহ যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে, শুধুমাত্র এই ট্রাম্প কার্ডটি তারা ইউজ করেছে, যেটা ফাইনালি তারা, আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি, সফল হতে পারিনি। শুধুমাত্র ফ্যাক্ট, যেমন ধরেন হত্যার কথা বলেছে, পানিতে ডুবে মারা গেছে একজন, ধর্মীয় পরিচয় তার হিন্দু হওয়ার ফলেই শুধুমাত্র সেটাকে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি। আমরা এটি। হ্যাঁ, তো আত্মহত্যার ঘটনাকেও ধর্মীয় সংখ্যালঘু এইভাবে এই বিবেচনায় নিয়ে টাঙ্গাইল সড়কে একজন বাসে ডাকাতের সেখানে ধর্ষণ সুতরাং দেওয়া হলো। ধরেন এই যে জায়গাগুলি, হ্যাঁ, ওভারঅল ধরুন আপনি 1971 সালে, আমরা ইতিহাস পড়ে যেটা জানি, 1971 সালে মানুষ থানায় গিয়ে মামলা করার সুযোগ পেয়েছে, থানা বন্ধ হয়ে যায়নি। যুদ্ধের সময় আপনি বুঝুন, যে যুদ্ধের মধ্যে দিয়ে একটি বাংলাদেশের জন্ম হয়েছে, জি, কিন্তু 5 তারিখের পর যেটা বলা হয় যে হসপিটাল, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস, গণমাধ্যমের অফিস, এগুলি শাটার কখনো বন্ধ হয় না, এগুলির দরজা কখনো বন্ধ হয় না। কিন্তু আমরা দেখলাম থানার দরজা বন্ধ হয়ে গেছে, থানায় মানুষ যাচ্ছে, জিডি করার কোনো জায়গা নেই, এফআইআর করার কোনো জায়গা নেই, কে নিবে, থানা শূন্য। আমরা দেখলাম থানা থেকে ওসি অ্যারেস্ট হচ্ছে 5 তারিখের পরে। যদি আসি আপার এলাকায় না, এটা ফরিদপুরে হয়েছে। তো থানা থেকে একজন থানার ওসি গ্রেফতার হবে, তার মানে কি, কত ভয়াবহতম অপরাধের সঙ্গে এই মানুষগুলির সঙ্গে তারা নিজেরাই পালিয়ে গেছে সব। এখন দেখুন, সরকার কিন্তু এই ভয়াবহ হত্যাযোগ্য যেসব মানুষদের দ্বারা ল এনফোর্সমেন্ট এজেন্সির যে সমস্ত মেম্বারের হাত দিয়ে হয়েছে, তাদেরকে তো বিচারের বাহিরে রাখার সুযোগ নেই। তাহলে এই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হয়। আবার একই সঙ্গে পুলিশকে কাজে ফেরানোরও কোনো বিকল্প নেই, এটা একটা ডিলেমা। আর আপনি যদি সমন্বয় করতে হচ্ছে, হ্যাঁ করতে হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হচ্ছে। আর আপনি যদি দেখেন একটি স্বাভাবিক নির্বাচিত রাজনৈতিক সরকারের সময়ও যখন আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এরা টের পায় যে সামনে তো নির্বাচন, এরা না একরকম চুপ হয়ে যায়, দেখি না কি হয়। তো এই সরকারের তো ডে 1 থেকেই ওরকম একটা অবস্থা যে এই সরকার অল্প কয়েকদিনের সরকার, দেখি না কি হয়। সুতরাং এই ডিলেমার মধ্যে থেকে বিচারের দাবি সামনে রেখে
এই পরিস্থিতিতে পুলিশকে ফেরানো, তাদের মনোবল ফেরানো, এবং সামনে নির্বাচন হয়ে যাবে, কারা জানি ক্ষমতায় আসবে, সেই প্রশাসনের যে একটা জড়তা, অনেকগুলো সেটা চ্যালেঞ্জ ভাঙা। নিয়ে আপনাদের কাজ এই করতে চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে। কাজ আমি করতে ফিরবো আপা, একটু জানতে চাই, আপনি বেশ কিছু অভিযোগ করছিলেন দেশে চাঁদাবাজি বেড়েছে, দখলদারিত্ব বেড়েছে, এগুলো কারা করছে? এগুলো Data আছে কারা কোনো মানে? করছে, এগুলো কারা করছে, এটা তো বের করার দায়িত্ব সরকারের, এটা তো বের করার দায়িত্ব আমার না, তাই না? এটা যেই করুক, আমরা শুধু একটা কথাই স্পষ্টভাবে বলতে চাই, এটা যেই করুক। আচ্ছা, আপনার এলাকায় কি করছে? আপনার এলাকায় হচ্ছে? আপনি তো একজন সাবেক এমপি। হ্যাঁ, আমার এলাকায় সেটা কারা হচ্ছে। করছে? আমার এলাকায় নানানভাবে নানান জনের বিরুদ্ধে কমপ্লেইন হচ্ছে, এবং যখন কমপ্লেইন আসে আমি বলি যে আমার কাছে কমপ্লেইন করে তো লাভ নাই, থানা আছে, দয়া করে থানায় গিয়ে কমপ্লেইন করুন। এবং আপনারা দেখেছেন যে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আপনারই দল, ডে ওয়ান থেকে একটা কথাই বলে আসছে, যদি কেউ কোনো রকম চাঁদাবাজি, দখলবাজি বা বালুর ব্যবসা ইত্যাদি, মাটি কাটা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকে, দল তাকে বহিষ্কার করবে। এবং এখন পর্যন্ত প্রায় 2000-এর ওপর বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ এমন না যে কথাটি বলেই আমরা চুপ হয়ে কিন্তু গেছি তাতে কি কমেছে? বা বিএনপি চুপ কমেছে হয়ে কিনা? গেছে। দেখুন, এটা না কমলে কেন কমবে, কমছে না? এটা কমবে তখনই যখন তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। আমি রিসেন্টলি একটা নিউজ লিংকে দেখছিলাম যে সরকারের তরফ থেকে বলা হয়েছে এখন আর দলমত আমরা দেখব না। তো এর আগে আপনাদেরকে দলমত দেখতে কে বলেছিল? কেউ তো বলেনি আপনাদেরকে দলমত দেখতে। অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলেছে যে শুধু যে আমরা বহিষ্কার করব তাই না, সরকারকে অনুরোধ করছি, আবেদন করছি সরকারের কাছে, সরকার যেন প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এমনকি তিনি এটাও বলেছেন যে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, তাহলে এই মানুষগুলো যাদের বিরুদ্ধে ডাইরেক্টলি এই ধরনের অপরাধের অভিযোগ আছে, তাদের ব্যাপারে তিনি নিজে ফৌজদারি ব্যবস্থা নেবেন। তখন কবে নির্বাচন হবে, কারা ভোট পাবে, কে সরকার গঠন করবে, সেটা তো আসলে পরের বিষয়। এখন পর্যন্ত, এখন তো 7 মাসের প্লাস, 7 মাসের ওপরে যারাই করুক না কেন, আমি একজন নাগরিক হিসেবে আমার এইটুকু আমি বলবো সরকারকে যে একেবারে চোখ বন্ধ করে যারাই অপরাধের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিকজ এটা কিন্তু এই সরকারের এক্সিস্টেন্সের প্রশ্ন। একটি বিষয় এখানে আমরা একটু বেশি জানতে চাই। আমরা দেখলাম জাতীয় নাগরিক পার্টি যারা এখন কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে, তারা বারবার একটা আশঙ্কার কথা বলছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটি চেষ্টা চলছে, আগামী নির্বাচনেই তাদেরকে ভোটে ফেরানোর চেষ্টা করছে। এর মধ্যে আমরা আপনাকেও দেখলাম গত 2-1 দিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি হাইকমিশনের কোনো একটি প্রোগ্রামে, সেখানে আমরা দেখলাম 2জন অভিনেত্রীর সঙ্গে, আপনি অভিনেত্রী হতেই পারে, কিন্তু তাদেরকে নিয়ে আবার জুলাই বিপ্লবে বা জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের অনেক ক্ষোভ রয়েছে, তারা সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান করছিলেন। আপনি নিশ্চয়ই বিএনপির একজন সাবেক এমপি হিসেবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়েছে? আপনাকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই বিষয়টি তুলবার জন্য, কারণ অনেকেই এই বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু আমি তো আসলে ক্ল্যারিফাই করার কোনো সুযোগ নাই। আপনি যখন কোনো এম্বাসির দাওয়াতে যাবেন এবং সেই এম্বাসির দাওয়াতে স্বয়ং অ্যাম্বাসাডার যখন আপনাকে ছবি তুলবার জন্য ডাকবে, তখন কি এটা শোভন হবে আপনার পক্ষে বলা যে না আমি ওই মানুষের সাথে ছবি তুলবো না? এতে কি দেশের ভাবমূর্তি খুব উজ্জ্বল হবে, বা আপনাদের ভেতরকার যেই সমস্যা সেটা আসলে ভেতরেই মিটমাট করে নেওয়া ভালো? যারা অপরাধ করেছে আমি শক্তভাবে বলবো তাদেরকে বিচারের আওতায় আনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা থার্ড পার্টির বাড়ির দাওয়াতে গিয়ে আপনি কার সাথে ছবি তুললেন আর কার সাথে তুললেন না, সেটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধের সাজা হতে পারে না, ঠিক আছে? আর আপনি যখন আরেকটা এম্বাসিতে ঢোকেন, তার মানে হচ্ছে আপনি ভিন্ন আরেকটা দেশে ঢুকছেন। আমি কিন্তু ফ্রান্স অ্যাম্বাসেডারের বাসা মানে হচ্ছে কিন্তু ফ্রান্স, ইটস আ পার্ট অফ তাদের টেরিটরি। হ্যাঁ, সো ওখানে যখন হোস্ট ডাকবেন যে আপনি আসুন আমরা একসাথে ছবি তুলি, তখন আমি বলবো না না আমাদের মানে এই যে সেখানে আওয়ামী লীগের কেউ আসে, তার সাথে আপনারা বসবেন, ছবি তুলবেন নিশ্চয়ই। আমি আপনাকে একটা কথা বলি, পৃথিবী অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে না রাজনীতিতে মুখ দেখা দেখি হয় না, এটা খুব নোংরা সংস্কৃতি, এটা বাংলাদেশ ছাড়া বোধহয় খুব বেশি দেশে নাই। হ্যাঁ, সো আমার মনে হয় বাংলাদেশের মাটিতে বাংলাদেশের আইন অনুযায়ী যারা অপরাধ করেছে, সেটা গণহত্যা হতে পারে, মানবতা বিরোধী অপরাধ হতে পারে, খুন হতে পারে, খুনের নির্দেশ হতে পারে, হোয়াট এভার মেবি, তাদেরকে আল্লাহর ওয়াস্তে আপনারা আইনের আওতায় আনেন, সাজার ব্যবস্থা করেন। অমুকের সাথে আমি ছবি তুলবো না, অমুকের সাথে আমি খেতে বসবো না, অমুকের সাথে আমি কথা বলবো না, এগুলো না খুব চাইল্ডিশ। এই জায়গাগুলো আসলে কোনো অপরাধীর সাজাও না,
হ্যাঁ, এটা বরং আপনার দেশের ভাবমূর্তিকেই জনগণের সামনে মানে বিশ্বের দরবারে এমন একটা অবস্থা তৈরি করে যে আমাদের দেশে ভিন্ন মতের মানুষ একসাথে বসে না। আমি একটু জানতে চাই যে দুজন ভদ্রমহিলার কথা এখানে আসছেন, তারা কি কোনো ফৌজদারি অপরাধ, মানে আমি ঠিক জানি না, ওনারা আলো আসবেই এই ধরনের গ্রুপের সঙ্গে যুক্ত, আমি তাদের ফেসবুকে আমরা হ্যাঁ দেখেছি, তাদের ভেরিফাইড ফেসবুক। হ্যাঁ, মানে তারা যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন, হ্যাঁ, যদি অপরাধ করে থাকেন তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে? যদি হয়ে থাকে তারা গ্রেফতার কেন হচ্ছে না? তাহলে তো আর ফ্রেঞ্চ এম্বাসিতে তারা ঢুকতে পারে না। আমরা যদি জানি তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ডেকেছিল, কথা বলে আবার তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। কথা বলে বাড়িতে পৌঁছে দেওয়া তো অপরাধীর মামলা আছে বলে আমরা জানি না। হ্যাঁ, তো তাহলে তো আইনের চোখে উনি অপরাধী নন। জি, আমরা একদমই আপনার কথা আমরা বুঝতে পেরেছি। জনাব, একটু জানতে চাই যে জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল কথাই ছিল যে একটু ঐক্যের বাংলাদেশ। তো সেখানে জাতীয় নাগরিক পার্টি যখন গঠন হলো, তখন আপনারা যারা জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, সেখান থেকে দেখলাম আপনারা কয়েকজন নিজ থেকে সরে গেলেন। আপনারাই তো প্রথম অনৈক্য শুরু করলেন ঐক্যের বাংলাদেশের কথা বলে। কেন তাহলে এই বাংলাদেশ কিভাবে ঐক্যের কথাই হবে, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম গণজাগরণ বনাম 24 নিয়ে। আমরা একটু কথা বলতে চাই জুনায়েদ, আপনার সঙ্গে জানতে চাইছিলাম যে আপনারা যে ঐক্যের কথা বলে 24-এর গণঅভ্যুত্থান হলো, সেখানে আপনারা এই যে জাতীয় নাগরিক পার্টি হলো নাহিদের নেতৃত্বে, সেখান থেকে কয়েকজন বের হয়ে গেলেন, অনৈক্য তো আপনারাই শুরু করলেন প্রথমে এই পার্টি করতে গিয়ে। আচ্ছা, বেশ সুন্দর প্রশ্ন, প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। এখানে আমার বক্তব্যটা হলো যে দেখেন, আমরা জুলাই যখন গণ অভ্যুত্থানটা হয়, তখন দলমত নির্বিশেষে আমরা সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গিয়ে সকল শক্তি একত্রিত হয়েছে এবং মাঠে কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তি, মত, পক্ষ, ব্যক্তি আকারে সবাই যুক্ত ছিল। এবং যখন 5ই আগস্টে হাসিনা দিল্লিতে পালিয়ে গেলেন, পদত্যাগ করলেন, তো তারপর কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক শক্তিগুলো তার মতো করে কার্যক্রম শুরু করেছে, বড় বড় রাজনৈতিক শক্তিগুলো। এরপরে আমরা কিন্তু তরুণদের উদ্যোগে একটা নতুন উদ্যোগ গ্রহণ করা হলো, জাতীয় নাগরিক কমিটি, সেপ্টেম্বরের 8 তারিখে। এবং সেখানে আমরা তরুণদেরকে এঙ্গেজ করার চেষ্টা করলাম, যারা এই অভ্যুত্থানে মূলত মাঠে ফ্রন্ট লাইনার ছিলেন। তো এই কানেকশনের জায়গা থেকে আমরা কিন্তু আমাদের মধ্যে ভিন্ন মত ছিল, মতের বিচিত্র মতামতের অধিকারী ছিল, নানা কিছুর পরেও কিন্তু আমরা একটা জায়গায় আছে। এবং জাতি হিসেবেও কিন্তু রাজনৈতিক শক্তি এবং পক্ষগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকলেও কিন্তু একটা ব্যাপারে, গণ অভ্যুত্থানের প্রশ্নে এই জায়গায় কিন্তু আমরা সবাই ঐক্যমত আছি। সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখনও বারবার বলছেন যে এই সরকারের ব্যর্থতা ওই রাজনৈতিক দলকেই ব্যর্থ করবে। এই ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের বা কোনো পক্ষেরই ভিন্ন মত নেই। সো মূলত নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টিতে যাওয়ার ব্যাপারে কিছু বিষয় আমাদের মধ্যে ভিন্নমত হয়েছে, এবং সেই ভিন্নমত আমরা সৌন্দর্যের সাথে নিজেদের মধ্যে আলাপ করেই সেই ভিন্নমতে আছি। কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা অনৈক্যে আছি, বরং আমরা ভিন্নতার সাথে ঐক্যে আছি। কারণ এই ব্যাপারটাতে আমরা একমত যে আমরা যারা একসাথে লড়াই করেছি, একই মাঠে একই ফ্রন্টে লড়াই করেছি, আমরা বাংলাদেশের প্রশ্নে এবং এই অভ্যুত্থানকে সমুন্নত রাখার প্রশ্নে এক থাকবো, এক হয়ে লড়বো। এই জায়গাটা আমাদের এক আছেন। কিন্তু মানে এখানে বিষয়টি কি, যেমন আপনারা ইসলামী ছাত্র শিবির থেকে গিয়েছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন, মানে এটি নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল বা কি? আপনারা বের হয়ে গেলেন কেন? ভিতরকার কিছু বিষয় নিয়ে, ভিতরকার কিছু অনুশীলন নিয়ে আমাদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো আমরা স্পষ্টভাবে করেছি, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে আমরা পাইনি। যে কারণে আমরা মনে করেছি যে পার্টিতে যাওয়াটা এই মুহূর্তে সমীচীন নয়। যদি ওই প্রশ্নগুলো যথাযথ আমরা সমাধান পাই তাহলে আমরা পার্টিতে যাব। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে আমাদের মধ্যকার যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে কিন্তু মুখ দেখা দেখি বন্ধ হয় নাই, কথা বন্ধ হয় নাই। যেমন গতদিনও আমি ইফতারিতে গিয়ে আমার সহযোদ্ধাদের সাথে একসাথেই সাক্ষাৎ হয়েছে। কিন্তু আমাদের মধ্যে কিছু বিষয় স্পষ্টত ভিন্নমত তৈরি হয়েছে, কিন্তু সেই ভিন্নমতটাকেও আমরা বাংলাদেশের প্রশ্নে কিন্তু ভিন্নমত নাই। আপা, এখানে কি এই যে নাগরিক পার্টি একটু হোঁচট খেলো কিনা শুরুতে, আপনি কি মনে করছেন? মানে আমরা যে ঐক্যের তাদের কাছে প্রত্যাশা করা হয়। দেখুন, জাতীয় নাগরিক কমিটি, এখন তো পার্টি হয়েছে, এরা যখন আন্দোলনে নামে ছাত্র জনতা, আমি কিন্তু পরিচিত মুখ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি জানি না আমার বাইরে কি আর কেউ নেমেছিল এভাবে, নামেনি বোধ হয়। হ্যাঁ, আমি 2 তারিখ থেকে লাগাতার ওদের সঙ্গে ছিলাম, এবং সেই সময় আমি নিজের চোখে যেটা দেখেছি, ওদের একটাই দাবি ছিল শেষ দিকে এসে, হাসিনাকে সরতে হবে। এর বাইরে আসলে বিশ্বাস করেন কে সরকার গঠন করবে, কি সংস্কার হবে, কি হবে বাংলাদেশ সামনে, কিচ্ছু না,
কিচ্ছু না। আমি কেউই তখন চায়নি। একটাই দাবি, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতনের পর আমি মনে করি সার্টেনলি প্রত্যেকের যার যার নিজস্ব মতাদর্শ থাকবে, নিজস্ব রাজনীতি থাকবে, নিজস্ব চিন্তা থাকবে যে আগামীতে বাংলাদেশ কিভাবে রান করবে। সো সেই জায়গাতে মতদ্বৈততা হতেই পারে, মতের অনৈক্য হলে কেউ কেউ মনে করতে পারেন যে আমি আলাদা প্ল্যাটফর্মে কাজ করব। দেয়ার ইজ নো হার্ম ইন দ্যাট। আমরা যে যখন এই ছাত্র জনতার বিশাল একটা অভ্যুত্থান, দিনের পর দিন রাতের পর রাত আন্দোলন চলছে, তখন কি কেউ কাউকে জিজ্ঞেস করেছিলাম আমরা কে ছাত্র দল, আমরা কে ছাত্র শিবির, আমরা কে সাধারণ ছাত্র, আমরা কে বাম দল থেকে এসেছি? বিশ্বাস করেন আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি। ইভেন আমি যখন শহীদ মিনারে দাঁড়িয়ে নাহিদ, সার্জিস ওদের সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে স্লোগান দিচ্ছিলাম, হ্যাঁ মানে একদম ফ্রন্ট লাইনে আমি দাঁড়ানো, আমার চারপাশে হয়তো ভিন্ন মতাদর্শের অনেক ছাত্র ছিল, ওরা কেউ আমাকে ভুলেও বলে নাই আপা আমি কিন্তু বিএনপির, আপনি যেমন বিএনপির আমরাও কিন্তু বিএনপির, আমরাও কিন্তু ছাত্রদল, আমরাও কিন্তু যুবদল, একটা ছেলেও বলে নাই। তারা এটাও বলে নাই আপা আমি বাম দল, আপা আমি শিবির। তা আমাদের বিশ্বাস করেন আমাদের অস্থি, মজ্জা, রক্ত এবং গলার স্বরে কেবল একটাই কথা ছিল, না সেটি হাসিনার নাগরিক পতন। পার্টি ধরে রাখতে পারলো না, অন্যরা যার যার অবস্থানে চলে না, গেল। আমি ধরে রাখতে পারলাম এভাবেও বলবো না। নাগরিক পার্টি কি করে ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে রাখবে? তাদের আলাদা রাজনীতি আছে। তারা কি করে ছাত্র দলের ছেলেদের ধরে রাখবে? তারা আলাদা রাজনীতি আছে। প্রত্যেকে যার যার রাজনীতি নিয়ে আলাদা হয়ে গেছে। এবং এখন যারা নাগরিক পার্টির সঙ্গে আছে তাদের অনেকেরই হয়তোবা নাগরিক পার্টির, অনেকের মানে মানে কারো কারো হয়তোবা নাগরিক পার্টির চলার সাথে, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে, বয়ানের সঙ্গে না মিল থাকতেই পারে, এবং তারা যদি মনে করে যে তারা সরে আসবে, দে হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট। মানে এইটুকু খোলামেলা স্বাধীনতা তো আমাদের প্রত্যেকের থাকা জি, উচিত। একদমই। ফাইজ ভাই একটু জানতে চাই, এখন যে অন্তর্বর্তী সরকার আপনারা চলছে, যেটি ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা দেখছি, সেখানে বিভিন্ন কাজ করতে গিয়ে কি কখনো মনে হয় যে বিএনপি বা জামাত তাদের চাপে আপনারা পড়ে যান, কোনো সিদ্ধান্ত নিতে একটু পিছপা হতে হয়, ভাবতে হয়, এমনকি প্রেশার আছে? রাকিব, এই সরকার কাজ করতে গিয়ে আপনার চাপটাও অনুভব করে, এই রুমিন ফারহানা আপার চাপটা ভীষণভাবে অনুভব করে। সেটা কি সরে যায় যে তার চাপটা অনুভব সেই করে? জায়গায় বিএনপি, জামাত, এবি পার্টি, নতুন করে নাগরিক পার্টি, এনসিপি সবার চাপ অনুভব করে। চাপ অনুভব করতেন না আরেক আপা, শেখ হাসিনা। তিনি একবার যখন চাপে পড়লেন সেটা সামাল দিতে পারেননি। সুতরাং আপনি যদি সরকার চালাবেন, এরা তো সব স্টেক হোল্ডার, তাদের চাপ থাকবে। কখনো কখনো তাদের চাপ কি, আপনি যেটাকে হয়তো চাপ বলছেন, আমরা বলছি সেটাকে মত। তার মত কখনো যৌক্তিক হবে, সরকারের বিবেচনায় সরে আসবে। সরকার তো কোনো সিদ্ধান্ত নিয়ে যে এটাই একদম মানে আপনার কি বলে যে ওহী নাজিল হওয়ার মতো কোনো ঘটনা তো না। সুতরাং সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলির কাছ থেকে যে ধরনের সহযোগিতাটুকু প্রয়োজন সরকার তার পুরোটাই পাচ্ছে, সে জায়গায় কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এই জায়গাগুলি কোন আলোচনায় আসে জানেন? আপনি ওই জুনায়েদকে যে প্রশ্নটা করছিলেন যে ঐক্য, আপাকে যে আলোচনা করছিলেন পলিটিক্যাল পার্টিগুলির ঐক্য নিয়ে, আমরা যে কোনো কারণেই হোক আমরা বিবেচনা করার ক্ষেত্রে 5 আগস্ট পরবর্তী এবং পূর্ববর্তী অবস্থাটাকে না আলাদা করে বিবেচনা করতে পারি না। এই জায়গায় আপা অনেকটা ব্যাখ্যা দিয়েছেন যে এই আন্দোলনে তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের কর্মীরা এসেছেন, যে যার ঘরে ফিরে গেছেন। কেউ কেউ মনে করেছেন আমি আগের ঘরে ফিরবো না, নতুন ঘর করছি। হ্যাঁ, আবার বিএনপি, জামাত বলেন, অন্যান্য পলিটিক্যাল পার্টি বলেন, তারা নাগরিক পার্টিকে নিয়ে কথা বলছে। এর যুক্তি আছে না? ধরেন নাগরিক পার্টির যেই মানুষগুলি এখন নেতা, এই মানুষগুলি যদি একটা পার্টি নতুন জন্ম না দিতেন, তারা কেউ জামাতে ভোট দিতেন, কেউ বিএনপিতে ভোট দিতেন, এরকম তো। তার মানে যদি একটা ভোট হিসেবেও বলি আমি, তাহলে তো ওই দলের একটা ভোটও কমেছে। এটা তার জন্য একটা টেনশন হওয়া উচিত গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে। সেক্ষেত্রে নাগরিক পার্টির জন্ম হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে ভোট ব্যাংকে নতুন একজন স্টেক বাড়ল। একদম একদম। সেক্ষেত্রে আপনি আপনার ভোট কাকে দিবেন বিবেচনা করার জন্য নতুন আরেকটা অপশন আপনার সামনে তৈরি হলো। সুতরাং এক্সিস্টিং ক্রিয়াশীল পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এই যে বাহাস, এটা মন্দ কিছু নয়। এটা দিয়ে অনৈক্য, মতৈক্য এগুলি আমি বিবেচনা করি না। আমি অনৈক্য, মতৈক্য ঘাটতি দেখব তখনই যখন দেখব যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যেই রাজনৈতিক অবস্থান, সেই অবস্থান থেকে 5 তারিখের পরে বা 5 তারিখের আগে গতকাল পর্যন্ত বা আজ পর্যন্ত রাজনৈতিক দলগুলির যে অবস্থান আছে সেখান থেকে সরে এসেছে।
সুতরাং এটা কোনো অসুবিধা আচ্ছা, সেখানে যে আপা বলছিল যে রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, দখলদারিত্বের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সেখান থেকে এই সরকার তাদেরকে বন্ধ করতে পারছে না। আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি, সরকারের চোখে কোনো রাজনৈতিক দল চাঁদাবাজিতে জড়িয়েছে বলে সরকার দেখে না। আচ্ছা, কেউ যদি ইন্ডিভিজুয়ালি চাঁদাবাজি করে তাকে একজন অপরাধী হিসেবে দেখে, সেই বিবেচনায় অপরাধের যেই মাত্রা, সেই মাত্রা অনুযায়ী সেইটি আইনি বন্ধ করতে পারছেন আপনারা, কি মনে হয়? ধরুন আপনাকে যদি আমি বলি বন্ধ করতে পারছেন কি না, আপনার কাছে একটা সরকারি বয়ান মনে হবে, কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি আশা করি মিলাতে পারবেন, আপনার দর্শকরা বুঝতে পারবেন, দর্শকরা বোঝে, দর্শকদের প্রতি ওই আস্থাটা আমাদের আছে। এবার যে রমজানের দ্রব্যমূল্য, সেটা নিয়ে অনেক ইতিবাচক কথাবার্তা হচ্ছে না নানা স্পেসে? হচ্ছে। তার মানে কি, আমাদের দ্রব্যমূল্যের মধ্যে বিশেষ করে সবজি, যেগুলি আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট, সেগুলির মার্কেটে যখন ঢাকার বাজারের দামের সঙ্গে রংপুরের বাজারের দামের যে তফাৎটা, তার মূল নেপথ্যে থাকে কি? সড়কে চাঁদাবাজি। এবার পার্থক্যটা তত নয়। এর মানে কি, আমি একটা সূচকে ধরেই নিতে পারি হয়তো সড়কে ওই চাঁদাবাজিটা বেশ ভালো মাত্রায় কমেছে। আর নয় আপনি ঢাকার বাজারে আলু 20 টাকা কেজিতে, হ্যাঁ, সবজি এরকম সস্তায়, পেঁয়াজের দাম, এইসব পেঁয়াজ যদিও আমদানি করা, এটা সুতরাং আপনি কি আপনি কিন্তু বলছেন চাঁদাবাজি অনেক বেড়েছে, কিন্তু সরকার কিন্তু বলছে কমেছে। আমি কিন্তু কমেছে, আমি আপনাকে একটা উদাহরণ দিলাম, সড়কের কথা বলছি আমি। কোথায় চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না, দ্যাট ইজ ডিফারেন্ট। আমার কাছে যদি আপনি এই জিনিস জানতে চান, তাহলে আমি বলবো স্ট্যাটিস্টিক্স ধরে, মামলা দিয়ে, মামলার পরিসংখ্যান ধরে। আপনি যদি আপার কাছে জানতে চান, আপা পলিটিক্স করে, আপা তার পলিটিক্যাল একটা বয়ানের মধ্যে দিয়ে বলবে, আপা পারসেপশনের জায়গা থেকে বলবে। সুতরাং এটা কোনো অসুবিধা না। আসলে বিষয়টা হচ্ছে অ্যাড্রেস করা, অ্যাড্রেস না করা, ডিনাই করা, এগুলি হচ্ছে কিনা। অভিযোগ, সমাজে কোনো অসঙ্গতি থাকলে সেটা যদি মানুষ নাই বলে, আপনি দেখুন এই সড়কে ছিনতাইয়ের কথাবার্তা বলা হচ্ছে না, এটা তো আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, আমি সাংবাদিকতা ছিলাম, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে এই জায়গায় অন্তত একটু বেশি হবে। আপনি যেই মাধ্যমে সাংবাদিকতা করছেন, এই মাধ্যমে যে ঘটনাটি সবচেয়ে বেশি ঘটেছে সেটা হচ্ছে যে এমন কোনো সংবাদ প্রচার না করি যেটাতে আওয়ামী লীগের দলের অথবা সরকারের ইমেজ ক্ষুণ্ণ হয়। সেজন্য স্বাভাবিক যে ক্রাইম, সেগুলি পর্যন্ত দেখাতো না টেলিভিশনগুলি, সত্য কিনা? একদম। সুতরাং এই যে আওয়ামী লীগ নিজেদের যে সাংবাদিকরা যে সহযোগিতা করেছে তাদেরকে ফ্যাসিজমের ক্ষেত্রে, বা আওয়ামী লীগ নিজের যে বড় ক্ষতি করেছে সাংবাদিকতাকে আটকে রেখে, সেটার খেসারত তাদেরকে দিতে হয়েছে। আপনি আপনার এখন টেলিভিশনের স্ক্রিনে যখন আপনি এই এলাকার একটা চাঁদাবাজির ঘটনা কোনো একটা দেখাবেন বা কোনো একটা ছিনতাইয়ের ঘটনা দেখাবেন, তখন সরকারের অ্যাক্ট করা সহজ হয়। সেটাকে এই জন্য সরকার এই জায়গায় আপনি বলতে পারেন যে অনেক পারসেপশন হচ্ছে, অনেক কথা হচ্ছে, হোক, কিন্তু এটাকে নির্মূল করার জন্য, প্রতিকারের জন্য আপনারা সহায়ক হিসেবে ভূমিকা রাখছেন। একদমই, আমরা সেটা আবার একই সঙ্গে দেখেন একটা জিনিস, একই সঙ্গে আমরা এরকমও ঘটনা দেখেছি যে একটা ওই কন্টেন্ট ক্রিয়েটর আছে না ফেসবুকে, এরা শুটিং করে ছেড়ে দিয়েছে রাতের বেলায়, যে দিন দুপুরে এরকম হাতির ঝিলের ছিনতাইয়ের ঘটনা অস্ত্র ধরে, জানা গেল এটা একটা, এই যে পরিকল্পিতভাবে কিন্তু একটা ভয়, এই যে আপার মনে ভয়, এই যে ভয়টা কিন্তু পরিকল্পিতভাবে ছড়ানোরও একটা চেষ্টা হচ্ছে, সেটাও পরিলক্ষিত। সুতরাং এই পরিকল্পিত ভয় থেকে বেরোয় আসার জন্য আমাদের ফ্যাক্টের দিকে নজর দেওয়া উচিত। সেটাও আপনারা হয়তো বন্ধ করার কথা ছিল, এই যে মানে তারা তো চাইবেই আপনাদের বিপদে ফেলতে গভর্নমেন্টকে, সেটাও কিন্তু আপনারা তাহলে পুরোপুরি বন্ধ করতে পারেননি। আপনি দেখুন, আপনি মুশকিলটা হচ্ছে কিরকম, মানে বলতেই হয়, প্রত্যাশা করবেন পুলিশ এভাবে ফাংশন করুক, কেন এটা থামানো যাচ্ছে না, কেন আন্দোলন করে সামনে, আবার আপনি এটাও একই সঙ্গে চাইবেন পুলিশ যেন গুলি না করে, পুলিশ যেন আওয়ামী কায়দায় কোনো কিছু নিয়ন্ত্রণ। আমরা আবার ফিরোজ ভাই জনাদ একটু জানতে চাইবো যে ফজে বলছিলেন যে চাঁদাবাজি সড়কে কমেছে, আবার আপা বলছিলেন চাঁদাবাজি অনেক বেড়েছে, কথা আছে আসলেই সব মিলে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, 5 আগস্টের পর বিএনপির যে অবস্থান, এবং আমরা নানান জায়গায় নানান অভিযোগ পাচ্ছি, চাঁদাবাজি, নিজেদের মধ্যে অন্তর্কন্দল, মারামারি, এ নিয়ে জাতীয় নাগরিক পার্টি বা আপনি নাগরিক কমিটির সাবেক একজন যুগ্ম আহ্বায়ক, আপনি কি মনে করছেন বিএনপির 5 আগস্টের পরে যে অবস্থান, এটা কি সঠিক আছে নাকি এই রাষ্ট্রকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে? আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম গণজাগরণ বনাম 24 আমরা ছিলাম। আলী হাসান জনতা, আপনার কাছে জানতে চাই বিএনপির অবস্থান আপনাদের কাছে কি মনে হচ্ছে, যারা ছাত্র জনতা ছিলেন মাঠে এই আন্দোলনে, সঠিক পথে কি আছে? দেখুন, এই অভ্যুত্থানের ফলে একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেটা হলো যে
সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তারও একটা বড় পরিবর্তন ঘটেছে, যেটা আমরা নেতৃত্বের কথার মধ্য দিয়ে কিন্তু দেখতে পাই। অর্থাৎ বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু এই ব্যাপারগুলোতে আপা বলেছেন ইতিমধ্যে যে বিএনপির শীর্ষ নেতৃত্ব শুরু থেকে এই ব্যাপারটাতে একটা সিরিয়াস অবস্থান নিয়েছেন এবং পদক্ষেপও নিয়েছেন। তো লোকাল পর্যায়ে এখন পর্যন্ত এই ব্যাপারটা সমাধান হয় নাই। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনী আছে, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি ভেঙে গেছে আমার দৃষ্টিতে, কারণ যেহেতু আমাদের ফয়েজ ভাইও বলতেছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু মূল পারপিট্রেটর ছিল এই মুভমেন্ট। আমি নিজেই আসলে এই মুভমেন্টে 50-এর উপর শহীদের লাশ একেবারে সরাসরি নিজ চোখে দেখেছি। তো সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে মানে যেভাবে দেখেছি, যে আগ্রাসী ভঙ্গিতে দেখেছি, সরাসরি গুলি করতে দেখেছি, ভয়াবহ সব দৃশ্য। তো সেই একই আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবেই তাদের মনোবল আছে বলে আমার মনে হয় না। তো ওইখানকার লোকাল যারা পলিটিশিয়ান তাদের ভয়ে বা তাদের ইনসিকিউরিটিতেও আইন শৃঙ্খলা বাহিনী থাকেন, যে কারণে আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আবার এদিক থেকে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বহিষ্কার কিংবা নানা ধরনের নির্দেশনা আসার পরেও লোকাল পর্যায়ে কিন্তু এই জিনিসটা আইন শৃঙ্খলার সাথে সমন্বয় না হয় এই জিনিসটা কমছে না। আচ্ছা, সেটি কেন কমছে না? আর কি মানে এমন বিষয় কিনা যে ক্ষমতায় চলেই যাচ্ছি, তো কি এরকম কোনো ইস্যু কাজ করছে এখানে? এরকম একটা মানে কেন্দ্রের তারা নির্দেশনা কেন মানছে না? আপনি যে বলছিলেন যে লোকাল পর্যায়ে পর্যন্ত আমি বলবো লোকাল পর্যায়ে এরকম একটা ফিলিংস আছে যে ক্ষমতায় চলে আসার একটা ফিলিংস, এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও এরকম একটা অনুভূতি, এরকম একটা ফিলিংস আছে যে এরা তো কিছুদিন পরেই ক্ষমতায় আসবে, সুতরাং নিজের চেয়ার বাঁচানো। চলে আসছেন না, একদমই না। আপনি আবারও আমাকে ফিরে যেতে হবে। অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বারবার আমাদের এই কথাও সাবধান করছেন। সেটা আমরা দেখি, আমাদের মাধ্যমে মানুষ জানতে পারে। সামনে আমাদের জন্য যে নির্বাচন, সেটি কঠিন নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, এবং কেউ যদি মনে করে ক্ষমতায় চলে এসেছে তাহলে সে বিরাট ভুল করবে। একই কথা ওনার বলা মানে কি, আমরাও কিন্তু যার যার এলাকায় এই মেসেজটা ডেসিগনেট করছি। একদম যাচ্ছে না রুট পর্যায়ে পর্যন্ত। আপনি সংস্কারের কথা, আমরা দেখলাম যে গতকাল বাজি দেখলাম যে একজন ছাত্রদলের ইউনিয়ন সভাপতি সে চায়ের দোকানে বসে ওসিকে আসার জন্য নির্দেশ দিচ্ছে যে আমি যাব না, ওসি এখানে আসুক। আপনি সংস্কারের কথা বলছেন। আমাদের দীর্ঘ 53 বছরের সংস্কৃতি আপনি 53 দিনে কতটা বদলাতে পারবেন? গত 15 বছর বাংলাদেশে যারা রাজনীতি করেছে, সেটা বিএনপি হোক, জামাত হোক, বামপন্থী হোক, এবি পার্ট যেই হোক, তারা দেখেছে ক্ষমতার সাথে থাকলে একটা ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায়। ক্ষমতার সাথে থাকলে 400 কোটি টাকা পিয়ন হয়ে কামানো যায়। হেলিকপ্টারে করে, ওটা 600 হয়েছে, হোয়াট আ গুড নিউজ। হেলিকপ্টারে করে ঘোরা যায়। তারা দেখেছে রাস্তায় যারা একসময় চা কিনে খেতে পারতো না, 10 টাকার চা ভিক্ষা করতে হতো, তারা এখন 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা দেখেছে যে বিদেশে একসময় রাস্তা পরিষ্কার যে করতো, তার এখন বিদেশে 100 কোটি টাকার মানে বাড়ি উঠেছে। হ্যাঁ, গোলাপ সাহেবকে দেখেছেন, শেখর সাহেবকে দেখেছেন, আরো বহু সাহেব আছে এরকম। তো এগুলো কি তাদের মাথা থেকে, মগজ থেকে, মস্তিষ্ক থেকে আপনি 7 মাসে মুছে ফেলতে পারবেন? পারবেন না ভাই। বিএনপি ওই স্বপ্নে বিভোর, তারাও বিদেশে বাড়ি করবে। বিএনপি ওই স্বপ্নে বিভোর বললে আপনি খুব ভুল কথা বলছেন। তার মানে আপনি কি মনে করছেন তারেক রহমান থেকে শুরু করে আমার ইউনিয়নের কলিমুদ্দিন পর্যন্ত সবাই ওই স্বপ্নে বিভোর? বিএনপি বলতে তো আপনি পুরোটাই মিন করছেন নাকি? সরি, রুট লেভেল, ইয়েস, আপনি ওটা বলেন রুট লেভেল। রুট লেভেলেরও সবাই না, গুটি কয়েক। সেই গুটি কয়েককে ধরার দায়িত্ব, বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের। এবং যখন 1টা 2টা 3টা এরকম বিচারের আওতায় আসবে, তখন বাকি সবার মনে হবে আমরা ভাই ক্ষমতার কাছেই থাকি আর দূরেই থাকি। তার মানে আপনাদের নিয়ন্ত্রণ নেই, বিষয়টি একদমই তাই। একবারও তো সেটা বলি নাই, একবারও তো সেটা বলি নাই, আপনি বোঝেন নাই। আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই যে 50 বছরের সংস্কৃতি এবং 15 বছরের ডিপ রুটেড চোখের সামনে দেখা যেই ঘটনা, সেটা তো আপনি 7 মাসে সবার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না। ম্যাক্সিমামই মনে করছে যে এটা করা যাবে না, কিন্তু তার ব্যতিক্রমকে 2-1টা থাকবে না? ওই ব্যতিক্রমকে ধরেই তো নিউজ হচ্ছে, ফেসবুকে হচ্ছে, বিএনপি তাদের বহিষ্কার করছে, সরকার কাউকে বিচারের আওতায় আনছে। আমি শুধু বলছি ইনডিসক্রিমিনেটলি যখন সকল অপরাধীকে, আবারও বলছি সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে, তখন অটোমেটিক্যালি অপরাধ কমে আসবে। সেটা বিএনপি বলেন বা অন্য কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাহলে পারছেন না। এখানেও একটা কথা বলি যে আপা যেটা উদাহরণ হিসেবে বলছিলেন যে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে যে জিনিসটা আছে সেটা তো 56 দিনে শেষ হয়ে যাবে না। তো
ইন্টারেস্টিং হচ্ছে, আপনি যদি খেয়াল করেন 15 বছর 16 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সময় নানান অপরাধে বহিষ্কৃত হয়েছে। আচ্ছা, ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করার অপরাধে বহিষ্কৃত হয়েছে। কিছুদিন পরে কি হয়, আপা সাধারণ ক্ষমা করে দেয়। রাজনীতিতে একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে যে রাজনৈতিক দলের কর্মী যদি কোনো অপরাধ করে, ইনিশিয়ালি লোক দেখানো একটা ব্যবস্থা নেওয়া হবে এবং কিছুদিন পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে নানান কারণে, যেন আমার দল ওখানে ভেঙে না যায়, কমিটি ঠিক করতে হবে। এই করতে 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 আমাদের এখানে এখন রাজনৈতিক এক্সিস্টিং প্লেয়াররা আছে, আমাদের রাজনীতিতে এক্সিস্টিং যে সমস্ত প্লেয়াররা আছে একদম টপ টু বটম পর্যন্ত, এই প্লেয়াররা কিন্তু কেউ ইউএস এর পলিটিক্সের প্র্যাকটিস এখানে করছে, কেউ আবার বাংলাদেশেরই প্র্যাকটিস করছে, এরকম না। সবই কিন্তু একটা মিক্সড আইডিয়ার মধ্যে, একই ধরনের সংস্কৃতির মধ্যে রাজনীতিটা করছে। সুতরাং ওই তৃণমূলের বিএনপি কর্মীর কাছে বা জামাতের কর্মীর কাছে বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির কর্মীর কাছে এখন মনে হয় টুকটাক করে নেই, যদি ধরা পড়ি সাসপেন্ড করবে, আবার ঠিক করবে, এই ধরনের একটা সংস্কৃতি কিন্তু আপনার এটা লেগেসি, বাংলাদেশের পলিটিক্সের লেগেসি বহন করছে। সুতরাং ওই জায়গা থেকে একটা সংকট আছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে প্রথম নিজ দলের কর্মীর বিরুদ্ধে গিয়ে থানায় মামলা করেছে। এটা বিএনপি কিন্তু নজির স্থাপন করেছে। আবার একই সঙ্গে আমি আপনাকে বলি, আপা যেমন তার দলের বিষয়ে বলার সময় বলছে যে 56 দিনেই সেটা ঠিক হয়ে যাবে না, তেমন বলছে সরকার ব্যবস্থা নিবে। মানে এক ধরনের এই যারা এখন ডমিনেট করছে নানানভাবে, তাদের বিরুদ্ধে সরকার বলতে তো পুরো সরকার গিয়ে ধরবে না, ধরেন থানা পুলিশ তারাই তো, ওভারঅল পুলিশের এমনি কী অবস্থা সেটা আমরা জানি, তারপরেও আবার এরা ধরতে গিয়ে নানান ধরনের সংকোচ বোধ করে। এটা বাস্তবতা, তাই না? এগুলি বলতে হবে, এগুলি কোনো না কোনোভাবে আপনি আপার ঘাড়ে আমি দিয়ে দিলাম, আপা আমার ঘাড়ে দিয়ে দিল, এটা কালেকটিভলি আমাদের সবাইকে এগুলি মোকাবেলা করতে হবে এবং সামনে যেতে যেতে ঠিক করে ফেলতে হবে। আদারওয়াইজ যেই আপনি 24-এর অভ্যুত্থান বলছেন বা একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা বলছেন, এগুলি সব কথাই থেকে যাবে। আপা আপনার কাছে শেষ প্রশ্ন আমার, সেটি হলো যে আপনি বলছিলেন যে সবার মত বা সবার পথ এক হবে না, 5 আগস্টের পরে সবাই যার যার জায়গায় ফিরে গিয়েছে, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু এখন যে বিএনপি জামাতের সঙ্গে সম্পর্ক আমরা দেখি, যেটি গণমাধ্যমে সোশ্যাল মিডিয়া বাদে দিলাম, এটি কি প্রত্যাশিত ছিল? কেন নয়? রাজনীতিতে বয়ানের যুদ্ধ, রাজনীতিতে বাকযুদ্ধ, রাজনীতিতে বিতর্ক, এই বিষয়টিকে আপনি এত মানে আমি নেতিবাচকভাবে দেখবার তো কিছু মনে করি না, এবং বিষয়টি অস্বাভাবিকও নয়। জামাত 300 আসনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দেবে, আলাদা আলাদা ক্যান্ডিডেট দেবে, তারা কোনো জোট বিএনপির সঙ্গে করছে না, এবং বিএনপিও 300 আসনে ক্যান্ডিডেট দেবে। সো দুটো দলই পরস্পরের ব্যাপারে, পরস্পরের যেই দুর্বলতার জায়গাগুলো আছে, পরস্পরের যেই জায়গাগুলো আসলে তারা চায় ভোটারের চোখে আসুক, সো দ্যাট সেই ভোটটা তাদের দলে গিয়ে যুক্ত হয়, সেই চেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমি এটাকে নেতিবাচকভাবে দেখি না। বয়ানের যুদ্ধ যদি বন্দুকের যুদ্ধে রূপান্তর হয়, যেটা গত 15 বছরে দেখেছি, বয়ানের যুদ্ধ যদি গুমের সংস্কৃতি, তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি, থানায় নিয়ে নির্যাতনের সংস্কৃতি, তাহলে পরশু ঝিনাইদহে মহিলা জামাতের উপর বিএনপি নেতারা গিয়ে হামলা করেছে। দেখুন, আমি ঘটনাটা দেখিনি, যদি হয়ে থাকে সব গণমাধ্যমে, যদি হয়ে থাকে, পরে বিএনপি নেতার একজন ছেলেকে গ্রেফতার করেছে, যদি হয়ে থাকে, মানে এটা কি যে স্বাভাবিক যে রাজনৈতিক সেটি ব্যাপার সেটি না। দেখুন, ছোটখাটো কোন্দল, ছোটখাটো গোলমাল হবে, অনাকাঙ্ক্ষিত, নিশ্চয়ই অনাকাঙ্ক্ষিত, এবং আমি সেটাকে নিন্দা করি। কিন্তু আমি তো আসলে মুহূর্তেই ব্রিটেনের গণতন্ত্রে চলে যেতে পারবো না, আমাকে তার জন্য একটু সময় দিতে হবে। হ্যাঁ, যেমন ধরুন আমার দুজন ব্যক্তির সঙ্গে ছবিকে আপনি এত সিরিয়াসলি নিচ্ছেন, কারণ বিকজ অফ আওয়ার পলিটিক্যাল কালচার, এটা বিলাতে হলে এত অবাক হওয়ার কিছু ছিল না। বা ওরা বিরোধী দল বিরোধী মতের সঙ্গে অ্যাটলিস্ট মানে সোশ্যাল গ্যাদারিং এ গিয়ে সেখানে মুখ দেখা দেখি বন্ধ, কথা বলা বন্ধ, খাওয়া বন্ধ, এগুলো করে না। মতের সঙ্গে আবার মাঝখানে যেটি ফয়জল বলেছিল একবার যে 24-এর যে একটু বড় জুলাই চলে গিয়েছে, এটি কি আপনার বিবেচনা? হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু তাদের অবস্থানটা কোথায় ছিল সেখানে যদি তারা অপরাধী হয়ে থাকে, প্লিজ আইনের আদালতে বিচার করা উচিত। একদম শেষ প্রশ্ন, যে আপা যেটি বলছিল যে বিএনপি জামাতের সম্পর্কে, এটি আপনার কাছে জানতে চাই, আপনি যে সংগঠক হিসেবে 24-এর আন্দোলনে এটি কি প্রত্যাশিত এখন যেটি চলছে বাংলাদেশে? এমনকি ছাত্রদল, ছাত্র শিবিরও আমরা দেখছি যেটি চলছে। ভিন্ন মত তো থাকবে, কিন্তু আমরা আরো মনে করি যে ঐক্যমতে যে জায়গাটা, এটা আরো ক্লোজ থাকতে পারলে
এই জাতির জন্য ভালো হতো। কারণ হলো বিভিন্ন জায়গায় ভিন্ন মতের পাশাপাশিও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক, আপনারা বলেছেন যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা কিন্তু হয় নাই, অর্থাৎ মাসল পাওয়ারের যে পলিটিক্স, এই পলিটিক্সটা কিন্তু স্টিল এখনও এক্সিস্ট করে, যে কারণে আমরা কিন্তু ওই মাসল পাওয়ারের ওই প্রতিযোগিতাটা কিন্তু দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু আমরা কিন্তু একটা দীর্ঘ ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করেছি। তো সেই জায়গা থেকে আমি বলবো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জায়গায় যে ঐক্য দরকার সেটা কিন্তু আমরা এখনো পাইনি, এটা হতাশাব্যঞ্জক। এই জায়গাটা আমরা মনে করি রাজনৈতিক শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে এবং তরুণ প্রজন্ম যারা এই মুভমেন্টে আছেন এবং যারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন প্রত্যেকের যে প্রত্যাশা, এই প্রত্যাশা কিন্তু ওইখানে আছে যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তিনজনকে দর্শক আমরা কথা বলছিলাম, তিনজন অতিথির সঙ্গে। তারা কিন্তু একটি বিষয়ে একমত ছিলেন যে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশ সবাই এখনো একমত রয়েছে, তবে আগামী নির্বাচন কিংবা আগামীর সকল যে দেশ গড়তেও ঐক্য থাকতে হবে সেটি তারা প্রত্যাশা করছেন। সে প্রত্যাশা শেষ করে শুভরাত্রি।